गुड इवनिंग एवरीवन, वेलकम टू माई निरुद्देश यात्रा यूट्यूब चैनल फेसबुक पेज। आज के আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি সিবিএসসি বোর্ড ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 এর একটি চ্যাপ্টার পড়ানো হয়, যেটা হচ্ছে বহুরূপী গল্প। বহুরূপী গল্প নিয়ে আজকে আমি আলোচনা করতে চলে এসেছি। এছাড়াও এই গল্পটি এসএলএসটি, এসএসসি, এমএসসি এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গল্পটার আমি টোটাল কোশ্চেন আনসার নিয়ে আজকে আলোচনা করব, এবং কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করার আগে আমি লেখক পরিচিতি, লেখকের জন্ম, শৈশব, শিক্ষা জীবন, এছাড়াও তারপরে লেখকের জীবনাবসান এবং গল্পের বিষয়বস্তু সম্পূর্ণ জিনিসটা আমি একবার তোমাদের সামনে আলোচনা করে দেব। তারপরে কোশ্চেন আনসারের দিকে যাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে, আমি এটাই আশা রাখবো। এবং ভিডিওটা শুরু করার আগে প্রতিবারের মতো আবারও বলে দিচ্ছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমরা আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দাও। তাহলে কথা না বাড়িয়ে এবারে চলে যাচ্ছি। গল্পের নাম বহুরূপী, ঠিক আছে। ফার্স্টে আসি লেখক পরিচিতি। গল্পটা লিখেছেন সুবোধ ঘোষ, ঠিক আছে। বাংলা সাহিত্যের ইতিহাসে কথা সাহিত্যিক সুবোধ ঘোষ এক স্মরণীয় নাম। সাহিত্য জগতে তার অনুপ্রবেশ ঘটেছিল বেশ কিছুটা দেরিতে। তিনি তার মেধাশক্তি, চিন্তা চেতনা এবং অভিজ্ঞতার দ্বারা বাংলা সাহিত্যকে বিভিন্ন কালজয়ী রচনার মধ্যে দিয়ে ভরিয়ে তুলেছেন। জন্ম ও শৈশব। বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষ 1909 খ্রিস্টাব্দে 14ই সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। তার আদি বাড়ি ছিল বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। এই জায়গাগুলো খুব ভালো করে দেখবে, এমসিকিউতে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, সব পরীক্ষার জন্যই কিন্তু আমি বললাম। শিক্ষা জীবন। সুবোধ ঘোষ হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজের ছাত্র ছিলেন। বিশিষ্ট দার্শনিক ও গবেষক মহেশ ঘোষের লাইব্রেরিতে তিনি পড়াশোনা করতেন। প্রত্নতত্ত্ব, পুরাতত্ত্ব, এমনকি সামরিক বিদ্যায় তার যথেষ্ট দক্ষতা ছিল। নেক্সট হচ্ছে গিয়ে কর্মজীবন ও সাহিত্য জীবন। সুবোধ ঘোষের কর্মজীবন শুরু হয় বিহারের আদিবাসী অঞ্চলে বাসের কন্ট্রাক্টর হিসেবে। এরপর সার্কাসের ক্লাউন, মুম্বাই পৌরসভার চতুর্থ শ্রেণীর কাজ, চায়ের ব্যবসা, বেকারির ব্যবসা, মালগুদামের স্টোর কিপার প্রভৃতি কাজে তিনি তার জীবনের বেশ কিছুটা সময় ব্যয় করেছেন। বহু পথ ঘুরে 30-এর দশকের শেষে তিনি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগের সহকারী হিসেবে যোগ দেন। তার লেখালেখির সময়কাল 1940 থেকে 1980 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট দাঙ্গা বিধ্বস্ত নোয়াখালীতে গান্ধীজির সহচর হিসেবে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। দাঙ্গা এবং দাঙ্গা পরবর্তী সময়ের সাম্প্রদায়িকতা, হিংস্রতা তাকে প্রভাবিত করেছিল। সুবোধ ঘোষের প্রথম গল্প হচ্ছে অযান্ত্রিক। গল্পটা সবাই একটু পড়ে নিও, খুব ভালো গল্প অযান্ত্রিক। তার আরেকটি বিখ্যাত গল্প থির বিজুড়ি। শুধু গল্পকার হিসেবে নয়, ঔপন্যাসিক হিসেবেও তিনি প্রতিভার পরিচয় দিয়েছেন। তার লেখা একটি অন্যতম উপন্যাস হল তিলাঞ্জলি, 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। কংগ্রেস সাহিত্য সংঘের মতাদর্শ প্রতিফলিত হয়েছে তার এই উপন্যাসে। বিচিত্র জীবনীকারের সঙ্গে বিচিত্র জীবিকার সঙ্গে যুক্ত ছিল তার কর্মজীবন। আনন্দবাজার পত্রিকার সহকারী হিসেবে তিনি যোগ দেন। ক্রমে সেখানকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং তারপর অন্যতম সম্পাদকীয় লেখক হয়ে ওঠেন তিনি। তার উল্লেখযোগ্য রচনা হল ভারত প্রেমকথা, মহাভারতের গল্প অবলম্বনে রচিত গঙ্গোত্রী 1947 সালে প্রকাশিত হয়েছে, ত্রিজামা 1950 সালে প্রকাশিত হয়েছে, ভালোবাসার গল্প শতকিয়া 1958 সালে প্রকাশিত হয়েছে প্রভৃতি। এছাড়াও তার কয়েকটি গল্প সংকলন হলো ফসিলস, পরশুরামের খুঁটার, যতুগৃহ প্রভৃতি। পুরস্কার। সুবোধ ঘোষ তার সাহিত্যকর্মের জন্য আনন্দ পুরস্কার এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক পান। জীবনাবসান 1980 খ্রিস্টাব্দে 10ই মার্চ এই বিখ্যাত কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে, অর্থাৎ মারা যান। উৎস। কিসের উৎস? বহুরূপী গল্পের উৎস। সুবোধ ঘোষের গল্প সংগ্রহ তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। তাহলে বহুরূপী গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? সুবোধ ঘোষের গল্প সংগ্রহ তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে।
এবারে বহুরূপী গল্পের বিষয় সংক্ষেপ আমি ছোট করে বলছি। আমার এর আগের এক্সপ্লেনেশন ভিডিওতে দেখে নেবে, বহুরূপী গল্পের লাইন বাই লাইন ধরে আলোচনা করা আছে। তাই এখানে আমি গল্পের লাইন বাই লাইন ধরে আলোচনা না করে বিষয় সংক্ষেপটা একটু আলোচনা করে দিচ্ছি, যাতে কোশ্চেন আনসার এক্সপ্লেন করতে সুবিধা হয়। কি আছে বিষয় সংক্ষেপে? বহুরূপী গল্পটি মূলত এক বহুরূপীর জীবন নিয়ে লেখা। কে বহুরূপীর জীবন? হরিদার জীবন, ঠিক আছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা শহরের সবচেয়ে ছোট গলির মধ্যে বাস করেন। সেখানে আড্ডাও বসে নিয়মিত। রোজকার চাকরি করতে যাওয়া হরিদার কোনোদিনই পোষাতো না। তিনি ছিলেন বহুরূপী। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন রূপ ধারণ করতেন। কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কোনো দিন কাপালিক, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা, কখনো বা পুলিশ। তার এই সব রূপ দেখে অনেকেই কিছু পয়সা দিত। এটা তার এরকম রোজগার ছিল। পুলিশ সেজে তিনি ঘুষ নিয়েছেন। তার এই সব বহুরূপীর বেশ দেখে লোকজন বিরক্ত হতো, আবার কেউ কেউ খুব আনন্দ পেত, কেউ বা বিস্মিত হতো। বহুরূপী সেজে তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেন। জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহানিবাসী এক সন্ন্যাসীর আগমন এবং অভ্যর্থনার কথা শুনে মোটা রকমের উপার্জনের আশায় তিনি সন্ন্যাসী সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। সাদা উত্তরীয় ছোট বহরের থান পরে এক বিরাগী মানুষের বেশ ধরে বহুরূপী হরিদা হাজির হয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে। তার সাজ পোশাক, উদাত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি দেখে কেউ বুঝতেও পারেনি তিনি আসলে হরিদা। যখনই যে রূপ হরিদা ধারণ করতেন তখনই তিনি সেই রূপ বা সেই চরিত্রটির সঙ্গে এতটাই একাত্ম হয়ে যেতেন যে তাকে বহুরূপী বলে কেউ বুঝতেও পারত না। তিনি সত্যিই যেন মূল চরিত্রই হয়ে উঠতেন। এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটেনি। হরিদা সত্যিই যেন বিরাগী হয়ে উঠেছিলেন। তখন তিনি ধন, যৌবন, সংসার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই জগদীশবাবু হরিদা সত্যিই যেন বিরাগী হয়ে উঠেছিলেন। তখন তিনি ধন, যৌবন, সংসার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তাই জগদীশবাবু তাকে তীর্থ ভ্রমণের জন্য টাকা দিতে চাইলেও তিনি তা ফিরিয়ে দেন। আসলে এভাবে বহুরূপীর পোশাকেই তিনি যোগ্য সম্মান দিয়েছিলেন, কারণ এটা পেশা ছিল তার ভালোবাসা। এবারে আসছি বহুরূপী গল্পের কোশ্চেন আনসার নিয়ে। বহুরূপী গল্পের জিসটা নিয়ে আমি সংক্ষেপে বলে দিলাম, এবারে এর কোশ্চেন আনসার নিয়ে আসছি। হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভেতর। এগুলো এমসিকিউ কোশ্চেনের জন্য। ভবতোষ চেঁচিয়ে উঠেছিল বকশিসের কথা শুনে। ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিল সেই নকল পুলিশ হরিদা। ঘুষের পরিমাণ ছিল 8 আনা। বিরাগীর চোখ থেকে ঝরে পড়েছিল জ্যোৎস্না। বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে হরিদা দাঁড়িয়েছিল পুলিশ সেজে। পরীক্ষায় আসতে পারে লিচু বাগান কার ছিল? দয়ালবাবুর, মনে রাখবে। হরিদা পুলিশ সেজে দাঁড়িয়েছিল লিচু বাগানে। কার লিচু বাগান? দয়ালবাবুর। লিচু বাগানে নকল পুলিশ স্কুলের যে কটি ছেলেকে ধরেছিল তার সংখ্যা ছিল 4। নকল পুলিশকে ঘুষ দিয়েছিল স্কুলের মাস্টারমশাই। জগদীশবাবু কেমন স্বভাবের মানুষ ছিলেন? কৃপণ। বড় চমৎকার ছিল কোন সময়ের চেহারা? সন্ধ্যার চেহারা। আচ্ছা, বিরাগীরূপী হরিদার গায়ে ছিল কেবলমাত্র একটি উত্তরীয়। বিরাগীর ঝোলার ভিতরে বই ছিল, সেটি হলো গীতা। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। রাগ হলো এক ধরনের রিপু। লেখকের কানের কাছে ফিসফিস করে যে বলেছিল না না হরিদা নয়, হতেই পারে না, তার নাম হলো ভবতোষ। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিয়েছিলেন 100 টাকা। বিরাগী আসলে ছিলেন হরিদা। ভবতোষ ভেবেছিলেন জগদীশবাবু হরিদাকে বকশিস হিসেবে দেবেন 8 আনা বা 10 আনা। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। সন্ন্যাসী সারা বছর খেতেন একটি হরিতকি। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়ে, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ বহুরূপী হরিদা পাগলের সাজটা চমৎকার ছিল। সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো। হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল অশরীরী।
সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন 7 দিন। সন্ন্যাসী থাকতেন হিমালয়ের গুহাতে। হরিদার ঘরে আড্ডা দিত 4 জন। লেখক ও তার বন্ধুরা কোন সময়ে আড্ডা দিতেন? সকাল সন্ধে। হরিদার কাছে যা অসম্ভব তা হলো রোজই একটা চাকরির কাজ করে যাওয়া। হরিদার ছোট্ট ঘরটির অবস্থান শহরের সবচেয়ে সরু গলির ভিতরে। হরিদার জীবন জুড়ে ছিল নাটকীয় বৈচিত্র্য। মাঝে মাঝেই হরিদা যা করতেন তা হলো উপোস। যারা বহুরূপীর সাজে হরিদাকে চিনতে পারে তারা বকশিস পায়। কত টাকা? 1 আনা 2 আনা। দুপুরবেলা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডে। এখানে চাকের আছে, কথাটা হবে চকের বাস স্ট্যান্ডে, ঠিক আছে? আতঙ্কের হল্লা বেজে উঠেছিল চকের বাস স্ট্যান্ডে। আচ্ছা, চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল, 1 সেকেন্ড একটু দাঁড়াও, ঠিক করে দিই এটা। চকের বাস স্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল একটি উন্মাদ পাগল। পাগলটা যা হাতে তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল তা হলো একটা থানিট। বাসের ড্রাইভারের নাম ছিল কাশীনাথ। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও, কথাটা বলেছে কাশীনাথ। প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিল কে? একজন বাইজি। শহরে যারা নতুন এসেছে তারা হলো 2 চোখ বড় করে তাকিয়ে থাকে। কার দিকে? সেই রূপসী বাইজির দিকে। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স 1000 বছরেরও বেশি। জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো সোনার বোল। সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু তাকে জোর করে দিয়েছিলেন একটা 100 টাকার নোট। বহুরূপী গল্পটির উৎস আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, সাহিত্যিক সুবোধ ঘোষের গল্প সমগ্র এর 3য় খণ্ডের অন্তর্গত পাঠ্যগল্পটি। জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পরিচয় দাও। তার বাড়িতে 7 দিন ধরে থাকা সন্ন্যাসী খুব উঁচু দরের, হিমালয়ের গুহাতে থাকেন। বছরে একটি মাত্র হরিতকি খান, বয়স 1000 বছরেরও বেশি। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিস কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন কিভাবে? আগত সন্ন্যাসীকে সোনার বল লাগানো কাঠের খড়ম এগিয়ে দিলে এবং সেটি পড়ার সময় জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। আমাদের 4 জনের সকাল সন্ধ্যা আড্ডার ঘর। 4 জন কে কে? হরিদা, ভবতোষ, অনাদি এবং কথক। আচ্ছা, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি কেন? ঘড়ির কাঁটা ধরে নিয়মিত একই কাজ করার কোনো বৈচিত্র্য না থাকায় তার আপত্তি রয়েছে। সেটাই যে হরিদার জীবনের পেশা। পেশাটি হলো বিভিন্ন সময় বহুরূপী বিভিন্ন বেশ ধারণ করে আনন্দ দান করাই তার জীবনের পেশা। একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় এবং কেন? চকের বাস স্ট্যান্ডে পাগলের ছদ্মবেশে থাকা হরিদাকে দেখে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তারা দু চোখ বড় করে তাকিয়ে থাকে। কারা? কেন? রূপসী বাইজির ছদ্মবেশে হরিদাকে দেখে শহরে নতুন আসা ব্যক্তিরা অবাক হয়ে তাকিয়ে থাকে। বাইজির ছদ্মবেশে হরিদার কত উপার্জন হয়েছিল? 8 টাকা 10 আনা। হরিদা কোন কোন রূপের কথা আলোচিত হয়েছে? পাগল, রূপসী বাইজি, বাউল, কাপালি, কাবলিওয়ালা, হ্যাটকোট, প্যান্টালুন, ফিরিঙ্গি, কেরামিন সাহেব, পুলিশ, বিরাগী ছদ্মবেশের কথা আলোচিত হয়েছে। যে সে ভয়ানক দুর্লভ জিনিস, বক্তাকে কাকে কেন দুর্লভ বলা হয়েছে? সুবোধ ঘোষের গল্প 3য় খণ্ডের অন্তর্গত বহুরূপী সন্ন্যাসীর প্রসঙ্গে হরিদা একথা বলেছে। এখানে দুর্লভ বলতে সন্ন্যাসীর পায়ের ধুলোকে বোঝানো হয়েছে। যে সন্ন্যাসী 7 দিন যাবৎ জগদীশবাবুর বাড়িতে এসেছেন, উঁচু দরের সন্ন্যাসী হওয়ায় তিনি থাকেন হিমালয়ে। খাদ্য হিসাবে গ্রহণ করেন বছরে মাত্র একটি হরিতকি। 1000 বছরেরও বেশি বয়সের অধিকারী এরকম সন্ন্যাসী বিরল, দুর্লভ, সাধারণের সান্নিধ্যে আসে না। গ্রামের অবস্থাপন্ন জমিদার জগদীশবাবুর বাড়িতে এই অসাধারণ মানুষটি পদার্পণ করেছেন। ধনী ব্যক্তি হওয়ায় জগদীশবাবুকে তার পায়ের ধুলো আশীর্বাদ দিয়েছেন। অন্যদিকে হরিদা সাধারণ এবং দরিদ্র মানুষ হওয়ায় ওই অসাধারণ ব্যক্তি তাকে পায়ের ধুলো আশীর্বাদ দেবেন না বলে কথকের মনে হয়েছে।
হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। বক্তাকে হরিদার পরিচয় সহ নাটকীয় বৈচিত্র্যের ব্যাখ্যা করো। 2+3 কোশ্চেন। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র হরিদা। তাকে কেন্দ্র করে বিশেষ এক বক্তব্য গল্পকার আমাদের শুনিয়েছেন। হরিদা খুব গরিব হলেও ইচ্ছা করলেও কোনো অফিসের কাজ কিংবা বিক্রিওয়ালার কাজ সহজেই পেতেন, কিন্তু ঘড়ি ধরে কাজ বা সময় মেপে কাজ করতে তিনি অনিচ্ছুক। এই জন্যই বাধা ধরা কাজ ছেড়ে তিনি চা তৈরি করার বা বহুরূপীর মতো ইচ্ছামাফিক কাজেই বেছে নিয়েছেন। ইচ্ছামাফিক বহুরূপীর এই কাজে তিনি তৃপ্তি বোধ করেন। একদিন চকের বাসস্ট্যান্ডে হরিদার পাগলের রূপ ধারণ করেন। তাতে মুখ থেকে লালা ঝরছে, কটকটে লাল চোখ, কোমরে ছেঁড়া কম্বল, গায়ের টিনের কৌটোর মালা এবং হাতে ইট তুলে যাত্রীদের দিকে তেড়ে যান। যাত্রীরা কেউ চিনতে পারে না, পারলেও ড্রাইভার কাশীনাথ তাকে চিনতে পারে, সেখান থেকে তাকে সরে যেতে বলে। এরকম একাধিক রূপে তিনি দর্শককে আনন্দ দান করেছেন। তাদের সাধ্যমতো বকশিস, এটা হবে, গ্রহণ করেছেন। কখনো সেজেছেন বাইজি, কাপালিক, বাউল, কাবলিওয়ালা, পুলিশ বা বিরাগীর নিখুঁত ছদ্মবেশ। তার অভিনয়ে দর্শকচিত্ত আনন্দিত লাভ করেছে। এতে তার সংসার জীবন সচ্ছল না হলেও ন্যূনতম উপার্জনেই তিনি সন্তুষ্ট হয়েছেন। কারণ একঘেয়েমি কাজে বা চাকরিতে উপার্জন যথাযথ হলেও মানসিক সন্তুষ্টি, স্বাধীনতা সবসময় পাওয়া যায় না। তাই বৈচিত্র্যহীন জীবন জীবিকা ছেড়ে তিনি এই বৈচিত্র্যপূর্ণ স্বাধীনতার নাটকীয় জীবনকেই বেছে নিয়েছেন। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে দেখবে, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি লিখে দিয়েছি এখানে, তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের সন্দেহ মিথ্যে নয়। কাদের কোন সন্দেহ? অনাদি ভবতোষ ও কথকের সন্দেহ। সন্ন্যাসীর গল্পটি শুনে হরিদা গম্ভীর হয়ে গেলে তার মনে করেন হরিদা নিশ্চয়ই এবার কিছু করবে। সন্ন্যাসীর ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু করাকে সন্দেহ বলা হয়েছে। আচ্ছা, মোটামতো কিছু আদায় করে নেব। বক্তাকে কি বুঝিয়েছেন? বক্তা হচ্ছেন হরিদা। মোটামতো বলতে বেশ পরিমাণ টাকা আদায় করার কথা বোঝানো হয়েছে। মারিত হাতি লুঠিত ভাণ্ডার, লুণ্ঠিত ভাণ্ডার, ব্যাখ্যা লেখো। হরিদা তার ছদ্মবেশের মাধ্যমে অল্প পরিমাণ টাকার পরিবর্তে এমন কিছু করবেন যাতে অধিক পরিমাণে টাকা আদায় করতে পারে, যাতে তার সারা বছর চলে যাবে। কথকের মতে জগদীশবাবু হরিদাকে কত বকশিস দিতে পারে? 5 আনার বেশি নয়। চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার বর্ণনা দাও। জ্যোৎস্নার স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতায় চারিদিক সুন্দর হয়ে উঠেছে। ফুরফুরে বাতাস বইছে, গাছের পাতা ঝিরঝির শব্দে কিছু বলতে চাইছে। জগদীশবাবু কোথায় বসেছিলেন তার বর্ণনা দাও। জগদীশবাবু চেয়ারের উপর বসেছিলেন। তার সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ এর আচরণ। চমকে উঠলেন জগদীশবাবু। কেন? বিরাগীরূপী হরিদার ছদ্মবেশে চমকে উঠলেন। তার হাতে কমণ্ডলু, চিমটে নয়, মৃগচর্মের আসনও নেই হবে এটা, সরি, গৈরিক সাজও নেই, টাইপিং মিস্টেক। পরিবর্তে রয়েছে অধুর গা, ওপরে একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের সাদা থান, মাথায় ফুরফুর করছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, ঝোলার ভিতরে গীতা। ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর কোশ্চেন। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। হরিদার চরিত্র আমি একবার সংক্ষেপে হরিদার চরিত্রটা একটুখানি বলে দিয়েছি, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমি আর পড়ছি না, এখানে পয়েন্ট করে লেখা আছে। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের জন্য, এটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য নয়। চরিত্রের যে পয়েন্টগুলো রয়েছে, সরলতা, সততা, নিখুঁত অভিনেতা, দারিদ্র, শিল্পসত্তা, তোমরা এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে আমি লিখে দিচ্ছি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে তোমরা। ঠিক আছে, আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। এটা আমি আর রিডিং পড়ছি না। নেক্সট কোশ্চেন। কি অদ্ভুত কথা বললেন হরিদা, কথাটি কি?
বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করলে তার ঢং বা তার শিল্পসত্তা নষ্ট হয়ে যাবে। এটাকে অদ্ভুত কথা বলেছেন। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। অদৃষ্ট কি, কোন ভুল? অদৃষ্ট কথার অর্থ হচ্ছে ভাগ্য বা ভবিষ্যৎ। দরিদ্র হয়েও বিরাগী বেশে হরিদা জগদীশবাবুর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ সিঁড়ি দিয়ে নেমে গেলেন, টাকার থলিটা সিঁড়িতেই পড়ে রইল, ওটা বলছে। দরিদ্র হয়েও টাকা ফিরিয়ে দেওয়ার এই ঘটনাকে ভুল বলে উল্লেখ করা হয়েছে। ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। ওসব কি? এগুলোকে বঞ্চনা বলা হয়েছে কেন? ওসব হলো ধন, জন, যৌবনকে বোঝানো হয়েছে। এগুলি মানুষের কাছে কিছু সময়ের জন্য উপস্থিত হলেও চিরকালীনভাবে থাকে না। অর্থাৎ নির্দিষ্ট সময় পর আমাদের সাথে বঞ্চনা করায় সাধারণ দৃষ্টিতে আমাদের প্রিয় এই বিষয়গুলিকে সুন্দর সুন্দর বঞ্চনা বলা হয়েছে। সেটা পূর্বজন্মের কথা। কথাটি কি? কথাটি হলো হরিদা বিরাগী হওয়ায় বর্তমানে তার রাগ নামক কোনো রিপু নেই, যা পূর্বজন্মে ছিল। কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি। বিরাগী কি শুনিয়েছিলেন? উপদেশটি হলো ধন, জন, যৌবন এগুলি হলো এক একটি সুন্দর সুন্দর প্রবঞ্চনা। ঠিক আছে? এগুলো চিরস্থায়ী হয় না মানুষের জীবনে। মোটমাট এই বহুরূপী গল্প থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করে দিলাম। বহুরূপী গল্পটা নিয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করে দিলাম। আশা করি আমার ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, এই গল্প থেকে কোনো কোশ্চেন আমি মোটামুটি স্কিপ করে যাইনি। তোমরা এভাবেই একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের জন্য যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তার জন্য আমাকে যথেষ্ট প্রেরণা দাও। আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর পড়াশোনায় থেকো। চলো, বাই।